হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে। তো আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর বিজনেস স্টাডিজ এর অধ্যায় 3 চ্যাপ্টার 3 টা শুরু করতে যাচ্ছি, যেটা আমাদের বেসরকারি ক্ষেত্র, সরকারি ক্ষেত্র এবং আন্তর্জাতিক কারবার, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর অ্যান্ড গ্লোবাল এন্টারপ্রাইজ। তো আগের পার্টে আমরা কারবারি সংগঠনের রূপ এই পার্টটা দেখেছিলাম, যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার ছিল, কনসেপ্ট অফ বিজনেস অর্গানাইজেশন। তো সেই পার্টে আমরা প্রাইভেট সেক্টরটা সম্পর্কে আলোচনা করেছিলাম, সোল প্রোপ্রাইটারশিপ, তাই না? প্রাইভেটে যখন বিজনেস হয়ে থাকে আমাদের, কোম্পানি, পার্টনারশিপ বিজনেস। তো এই পার্টের মধ্যে আমরা পাবলিক সেক্টরটা মানে গভর্নমেন্টের দিকটা এবং গ্লোবাল এন্টারপ্রাইজ, প্রাইভেট সেক্টরটাও ডিটেলসে ডিসকাশন করব, কিন্তু মেনলি এই পার্টটার মধ্যে আমাদের পাবলিক সেক্টর এবং গ্লোবাল এন্টারপ্রাইজ এই সমস্ত নিয়ে থাকবে। ঠিক আছে? তো তোমরা শেষ অবধি ভালো করে দেখো, তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে বাকি চ্যাপ্টারগুলোর মতো। তো সবার প্রথমে একটা কথা মনে রাখতে হবে, যেরকম একটা দোকান কি হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, তাই না? একটা বাড়ি ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে। সেরকমই একটা বিজনেস বা একটা কারবারও কি হতে পারে, বড় কারবার হতে পারে, মাঝারি হতে পারে, ছোট হতে পারে। সেটাকে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ বলা হয়ে থাকে। কিভাবে বলা হয়ে থাকে? তার মধ্যে কতজন কাজ করছে, কত পরিমাণ সেখান থেকে প্রফিট আসছে, এই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে, এবং সেটা কত দূর অব্দি বিস্তৃত, মানে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে কিনা, এই সমস্ত নিয়ে মাপা হয়। তো সেরকমই যে ব্যবসাটাকে বা কারবারটাকে কে চালাচ্ছে, সেই চালানোর বেসিসে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হয়ে থাকে বেসরকারি ক্ষেত্র, প্রাইভেট সেক্টর। একটা হয়ে থাকে সরকারি ক্ষেত্র বা পাবলিক সেক্টর। বেসরকারি ক্ষেত্র মানে সাধারণ মানুষেরা চালাচ্ছে, আর পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট বা সরকার চালাচ্ছে। সরকারেও তো মানুষ আছে। আমি বলতে চাইছি যে সরকারি ক্ষেত্রে মানে একটা সরকার চালাচ্ছে। ধরো আমাদের দেশের মধ্যে যেই সরকার আছে সেই সরকার চালাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? আমাদের রাজ্যের মধ্যে যেই সরকার আছে, এই ব্যাপারটা বোঝানো হচ্ছে। সব জায়গাতে তো মানুষই আছে, কিন্তু বেসরকারি ক্ষেত্রের মধ্যে কি অনলি, ধরো তুমি যেরকম একটা বিজনেস শুরু করতে যাচ্ছ, তো সেরকম ভাবে তুমি নিজে বিজনেস করছো, কোনো গভর্নমেন্টের হস্তক্ষেপ নেই। ঠিক আছে? তো ধনতান্ত্রিক দেশে আমাদের কি বেসরকারি ক্ষেত্রেই ম্যাক্সিমাম হয়ে থাকে, যেখানে মানে ক্যাপিটালাইজ ব্যাপার স্যাপার থাকে। সমাজতান্ত্রিক দেশে আমাদের সরকারি ক্ষেত্র হয়ে থাকে, বেসরকারি ক্ষেত্রের কোনো স্থান থাকে না। আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মানে আমাদের ভারতবর্ষ যেরকম, সেখানে হলো সরকারও আছে এবং বেসরকারি ক্ষেত্রও আছে, দুটোই আছে। ঠিক আছে? তো সেইটা এখানে বলা হচ্ছে। ওকে, বোঝানো গেল? তো এটা ছোট্ট একটা ভূমিকা মতো তোমরা ভাবতে পারো। এবার আমরা দেখে নিই যে উদ্যোগ মানে এন্টারপ্রাইজ, আর উদ্যোক্তা মানে অন্টারপ্রেনিয়র, সেটা কোথা থেকে আসছে কথাগুলো। ফরাসি শব্দ অন্টারপ্রেনরি থেকে এসেছে ইংরাজি শব্দ অন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা, যার থেকে এসেছে এন্টারপ্রাইজ বা উদ্যোগ কথাটা। ঠিক আছে? এটার মানে কি, একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ঝুঁকি নিয়ে পরিচালিত কার্যকলাপ, যা সমাজ কল্যাণ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করা হয়ে থাকে। মানে সিম্পল ভাবে আমাদের বলতে গেলে, ধরো আমরা কি করছি, ধরো একটা আইসক্রিমের দোকান খুললাম, সেই দোকানটা আমি বানালাম, সেখানের মধ্যে টাকা খরচ করলাম, মানুষ মানে বাদ বাকি মানুষকে আনলাম, তারা কি ওখানে চাকরি করলো, তাই না? আমি কি কর্মসংস্থান সৃষ্টি করলাম, আর সেখান থেকে আমাদের ইনকাম হচ্ছে, তাদেরকে টাকা দিচ্ছি, আমি প্রফিট নিচ্ছি। অনেক সময় হতে পারে কোনো স্পেশাল স্পেশাল কারণে বা কোনো এনজিওস এর মধ্যে আমি ফ্রিতে আইসক্রিম ইত্যাদিও দিচ্ছি। ঠিক আছে? নিডি বাচ্চাদের জন্য। এই সমস্ত কিছুই আমাদের কি বলা হচ্ছে, উদ্যোগ বলা হচ্ছে। এই যে পুরো যে দোকানটা হচ্ছে, এইটা হলো আমাদের কি বলা হচ্ছে, উদ্যোগ বলা হচ্ছে। আর আমি কি, উদ্যোগটা আমি নিয়েছি, তার জন্য উদ্যোক্তা। এই যে কাজটা করছি, যে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য, যে প্রফিট বানানোর জন্য ঝুঁকি নিলাম, কার্যকলাপ করলাম, সমাজ করলাম, কল্যাণ করলাম, মুনাফা অর্জন করলাম, এই সমস্ত কিছু আমাদের আসছে। আর উদ্যোক্তার প্রধান কাজ কি? সিম্পল প্রধান কাজ, মানুষ কি কিনতে চায়, বাজারে কি জিনিস আছে, কি জিনিস দরকার, ঠিক আছে, মানে কি জিনিস কম আছে সেই জিনিসটা দরকার, যোগান দেওয়া, এই সমস্ত কিছু। আর কিভাবে ব্যবসা করলে লাভ হবে ইত্যাদি হবে, এই সমস্ত কিছু উদ্যোক্তার প্রধান কাজ। বলছে না, বাজারের পণ্য বা সেবার চাহিদা, যোগান নিরীক্ষণ করা, কারবারের সম্ভাবনা এবং সফলতা নির্ধারণ করা। বোঝা গেল? তাহলে এইটা ছিল আমাদের কি প্রথম যেই বেসিক যে কথাবার্তাগুলো, যেগুলো আমাদের জানতে হবে সেইটা। এতক্ষণে আমরা কি ডিসকাস করলাম, যে কারবারের বিভিন্ন রূপ হয়ে থাকে, কন্ট্রোলের বেসিসেও দুটো রূপ হয়ে থাকে। তো সরকারি এবং বেসরকারি ক্ষেত্র বুঝলাম, তারপর এন্টারপ্রাইজ, এন্টারপ্রেনিওর, ঠিক আছে, তারপর উদ্যোগ এবং উদ্যোক্তার ব্যাপারটাও বুঝলাম, তাই তো? এই জিনিসগুলো আমাদের আছে। এবার আমরা কি দেখব, যে বেসরকারি ক্ষেত্র, যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, প্রাইভেট সেক্টর। ওকে, প্রাইভেট সেক্টর আমাদের কি, যে ব্যবসা বা যে কারবার কি সরকার চালাচ্ছে না, বরং একজন মানুষ বা কয়েকজন মানুষ মিলে চালাচ্ছে লাভের জন্য, তাকে কি বলা হচ্ছে, বেসরকারি ক্ষেত্র। যেরকম রিলায়েন্স, টাটা, এই সমস্ত কিছু একটা স্পেসিফিক, তুমি যে একটা যে কোনো একটা প্রাইভেট মানে নিজে একটা চকলেটের দোকান খুললে, এইগুলোকে কি বলা হচ্ছে, প্রাইভেট সেক্টর বলা হচ্ছে। ঠিক আছে? এটাই বলেছে, যে সব উদ্যোগ ব্যক্তিগত গোষ্ঠী বা ব্যক্তি কর্তৃক মালিকানাধীন, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় এবং প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, তাকে কি বলা হচ্ছে, বেসরকারি ক্ষেত্র বলা হচ্ছে। বোঝা গেল? যেটাই আমি বললাম সেই জিনিসটা এখানে আছে। এবার এর বৈশিষ্ট্য কি কি? মালিক হয় মানুষ নিজে বা একটা দল, লাভ করাই প্রধান উদ্দেশ্য হয়ে থাকে, নিজের ইচ্ছা মতো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবো, অনেকগুলো কোম্পানি তাদের মধ্যে প্রতিযোগী থাকতে পারে, এবং নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করি, এইগুলোই আছে। ব্যক্তিগত বা বেসরকারি গোষ্ঠীর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, দ্রুত সিদ্ধান্ত,
প্রতিযোগিতামূলক এইগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে থাকবে। আমি যেগুলো বলছি সেগুলোই আছে, জাস্ট ওইগুলো একটুখানি টার্ম হিসাবে লেখা আছে। আমি এটাকে ইজি ভাবে বলছি, ঠিক আছে? পরপর পরপরই আছে। আবার সুবিধা কি? দ্রুত কাজ করা যায়, দেখতেই পাচ্ছ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নতুন নতুন জিনিস বানানো হয়ে থাকছে, নতুন নতুন উদ্ভাবন করা হচ্ছে, কম দামে ভালো জিনিস দেওয়া হচ্ছে, তাই না? এই সমস্ত কিছু যাতে আমরা মার্কেটের মধ্যে টিকে থাকতে পারি, কারণ আমাদেরও তো প্রতিযোগী আছে। অনেকের চাকরির সুযোগ হচ্ছে, রোজগার সৃষ্টি হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। আর বাজার যেরকম দরকার, বাজারের মধ্যে মানুষরা যেরকম ভাবে চাইছে, তো সেই অনুযায়ী আমরা জিনিস বানাচ্ছি। একটা ধরনের ফ্লেভারের জিনিস তৈরি চলছে, একটা নির্দিষ্ট ধরনের প্যাটার্নের জামা কাপড় চলছে। এইগুলোই আমরা মানে যারা হলো উদ্যোগ নিচ্ছে, মানে প্রাইভেট সেক্টরের কথা বলা হচ্ছে আমাদের, সেইরা বানাচ্ছে। ঠিক আছে? আর অসুবিধা কি? সবসময় লাভের কথা বেশি ভাবা হয়, সমাজ কল্যাণের দিকে কম ভাবা হয়। সবার উপকার করা যায় না, জনকল্যাণের অভাব যেটা বললাম। এবং কি কর্মচারীদের ঠিকঠাক টাকা না দেওয়া হতে পারে অনেক সময়, কম টাকা দিয়ে বেশি কাজ করি না। প্রাইভেট সেক্টরে এই ব্যাপারটা থাকে না যে অল্প পরিমাণ টাকা দিয়ে অনেকক্ষণ কাজ করি না, এই সমস্ত কিছু। প্রাকৃতিক জিনিস নষ্ট হতে পারে, সম্পদের অপব্যবহার আমরা করতে পারি। আর ধনী গরিবদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে, তাই না? কেউ টাকা পাচ্ছে, কেউ বেশি পরিমাণে টাকা বানিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু সৃষ্টি হয়। মানে ইজি ভাবে বললে, যে প্রাইভেট সেক্টর কি নিজের ব্যবসা লাভের জন্য খোলা হয়ে থাকে। সুবিধা কি? কাজ দ্রুত হয়, নতুন জিনিস আছে। অসুবিধা কি? সবার ভালো চাওয়া হয় না, অনেকের মধ্যে হলো বৈষম্য দেখা দিতে পারে, শোষণ হতে পারে, এই সমস্ত কিছু আমাদের ওভারঅলে আছে। ঠিক আছে? বোঝা গেল? এই জিনিসগুলোই আমি খুব সিম্পল ভাবে তোমাদের জন্য বলে দিচ্ছি। তোমাদের বইয়ের মধ্যে অনেক কিছু বিভিন্ন ডিটেলে আছে, সেগুলো তোমরা একবার বইটাকে রিডিং দিয়ে নেবে, যেটা আমি বারবার বলে থাকি, এবং সেখানকার এমসিকিউস গুলো করবে, দেখবে তার মধ্যেই হলো অ্যান্সার দেওয়া আছে, সেই কোশ্চেন সেটের পিছনে দেখবে তোমাদের হয়ে যাবে। তারপর কি আছে? সরকারি ক্ষেত্র। সরকারি ক্ষেত্র কি? যেসব ব্যবসা বা প্রতিষ্ঠান সরকার চালায়, যেখানে সরকার টাকা দেয়, আর কাজ হয় কি মানুষের উপকার করার জন্য, তাকেই কি সরকারি ক্ষেত্র বলা হয়। যেমন ইন্ডিয়ান রেলওয়েজ, বিএসএনএল, এলআইসি, সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, এই সমস্ত কিছু বলা হচ্ছে। বলছে যেসব উদ্যোগ কেন্দ্র বা রাজ্য সরকারের মালিকানায় থাকে এবং সরকারের অর্থায়নে জনসেবামূলক কাজে জাতীয় উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়, তাকে সরকারি উদ্যোগ বলে। আর এর বৈশিষ্ট্য কি? পুরো মালিক কি সরকার হয়ে থাকে। কাজের উদ্দেশ্য কি হয়ে থাকে? মানুষের উপকার করা, শুধু লাভ করা না। মানে সরকার নিয়োগ করে, মানে যারা হলো আসে সেখানে যে থাকে, সেগুলো সব সরকারের লোক থাকে, ম্যানেজার, অফিসার, সমস্ত কিছু। সামাজিক দায়িত্ব পালন করা হয়, যাতে হলো সবাই ঠিকঠাক ভাবে থাকে, জনগণ সেই দেশের বা রাজ্যের ঠিকঠাক ভাবে থাকে। সরকারি বাজেট বা অনুদানে চলে। এই বাজেট গুলো কি আমাদের ট্যাক্সের টাকাই হয়ে থাকে, কিন্তু দেশ চালানোর জন্য বাজেট হয় না। এই সেক্টরে এত খরচা হলো, ওই সেক্টরে অত। যেরকম আমাদের একটা জিনিস কিনতে যাচ্ছি, আমার ভাই এত বাজেট আছে, আনলিমিটেড টাকা নিয়ে তো কেউ যায় না, যায় খুব কম লোকেরাই যায়, অনেক অর্থবান ধনীবান লোকেরা যায়। কিন্তু সবাই বলে আমার একটা বাজেট আছে, এই বাজেটের মধ্যে আমি একটা ফোন কিনতে, একটা ল্যাপটপ কিনতে। সেরকমই দেশ চালানোর জন্য বাজেট হয়ে থাকে, রাজ্য চালানোর জন্য বাজেট হয়ে থাকে। ঠিক আছে? প্রত্যেক বছর বছর আমাদের তৈরি করা হয় গভর্নমেন্টের দ্বারা। ওকে? আর এর সুবিধা কি কি আছে? সব মানুষের ভালো করার জন্য করা হয় জনকল্যাণমূলক কাজ। রাস্তা, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ মানে বানিয়ে উন্নয়ন করার জন্য, যে অবকাঠামো উন্নয়ন, যে আমাদের স্ট্রাকচার গুলোকে ভালো করা হয়ে থাকে। অসুস্থতা, শিক্ষা, দেশের নিরাপত্তা, সবকিছুর জন্য অবদান রাখে। রোগ, শিক্ষা, প্রতিরক্ষা, যেটাকে আমাদের বলছি। বাজারে দাম বেশি হলে সেটাকে নিয়ন্ত্রণ করে। আর হলো পিছিয়ে থাকা জায়গা, যেগুলো পিছিয়ে থাকা জায়গা আছে, সেগুলোর কি উন্নতির জন্য আমাদের কাজ করে থাকে, তাই না? অনেক সময় আমরা দেখি না, যে যে জায়গার মধ্যে ভালো করে কারেন্ট যাচ্ছে না, ভালো স্কুল নেই, কলেজ নেই, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নেই, সেখানে গভর্নমেন্ট বেশি করে ইনভেস্ট করে, তাতে ওই জায়গাটাকে উন্নতি করার জন্য। আর অসুবিধা কি? তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে না, কারণ অনেক প্রেশার থাকে, পলিটিক্যাল প্রেশার থাকে, অপোজিশনের ব্যাপার থাকে, এইগুলো সমস্ত কাজ করতে গেলে অনেক বিল টিল পাস করানোর ব্যাপার থাকে। অদক্ষ লোক অনেক সময় থাকে, এবং অনুন্নত যন্ত্রপাতি থাকতে পারে। এবং কি হয়ে থাকে? যে কেউ ঠিকঠাক ভাবে কাজ করে না, মানে থাকে না যে আমলাতন্ত্র, যে নিজেদের মতো করে সবাই নিজেকে বস ভাবছে, সেই অনুযায়ী প্রবলেম হয়ে থাকে। আর কি হয়ে থাকে? লাভজনক হয় না। কি হয় না? লাভজনক হয় না। যেটা প্রকল্প, যে খরচ, এটা খালি খরচই করা হয়ে থাকে। ও লাভ হিসেবে দেখা হয় না, কেন? জনকল্যাণমূলক কাজ করা হচ্ছে। কখনো কখনো অপচয় হয়, দুর্নীতি হয়, এই সমস্ত কিছু হয়ে থাকে, কারাপশন হয়ে থাকে, তাই না? টাকা পয়সা নয়ছয় হয়ে যায়, এগুলো তো তোমরা নিউজ ইত্যাদির মধ্যে শুনতেই পারো। বাজারের প্রতিযোগিতা পিছিয়ে পড়ে, অবভিয়াসলি গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর থেকে প্রতিযোগিতা পিছিয়ে পড়ে, কারণ হলো সেখানে হলো ওভারঅল আমরা প্রফিটের জন্য যাচ্ছি না, এবং আমাদের কি থাকে, জনসেবাটাই প্রধান কারণ হয়ে থাকে, এবং অন্যান্য যারা সেক্টর আছে তারা হলো প্রফিটের জন্যও যায়, এবং ঠিকঠাক ভাবে কাজ হয়ে থাকে তাদের, তো তারা এগিয়ে যায়, স্বাভাবিক ব্যাপার, তাদের জিনিস বেশি বিক্রি হয়। আর আমরা ম্যাক্সিমাম হলো কি প্রাইভেট জিনিসকে বেশি প্রেফার করি, বলি না এটা বেশি বেটার হবে, এই সমস্ত ব্যাপারগুলো হয়ে থাকে। এবার মুনাফার হার কম হওয়ার কারণ কি? মানুষের উপকার করাই হলো প্রধান কাজ। অদক্ষ অফিসার, এই এই সমস্ত কিছু থাকতে পারে, যে কাজকর্ম ঠিকঠাক করছে না। অতিরিক্ত লোক থাকছে, ফলে হলো কর্মচারীদের টাকা দিতে বেরিয়ে আছে, এবং অদক্ষ কর্মচারী হচ্ছে। খরচের উপর ঠিকঠাক নিয়ন্ত্রণ থাকছে না, যেটা আমরা বলছি। পুরনো যন্ত্রপাতি, আগেকার ব্যাকডেটেড প্রযুক্তি ব্যবহার করা, দেখবে সরকারি অনেক জায়গার মধ্যে এরকমই হয়ে থাকে। এবং রাজনীতির প্রভাব পড়ে, যেটা বললাম, অপোজিশন, তারপর ওই দলের মধ্যে অনেক কিছু সমস্যা হয়ে থাকে। দাম সরকার ঠিক করে, ফলে কি হয়? যে বেশি পরিমাণ চার্জ করতে পারে না। তার জন্য মানে যতটা ভ্যালু দিই তার থেকে কমই তাদের নিতে হয়। ঠিক আছে? এই সমস্ত কিছু আমাদের হয়ে থাকে। এবারে সমাধান কি? এর সমাধান কি হতে পারে? এগুলো সবই তোমাদের পরীক্ষার জন্য আসবে, তার জন্যই বলা হচ্ছে। ভালো দক্ষ লোক দিয়ে কাজ করানো, খরচ কমানো, যাতে বাজেটের মধ্যে ঠিকঠাক নিয়ন্ত্রণ করা, এই জায়গার মধ্যে এতটা খরচ কমানো, অন্য জায়গার মধ্যে এক্সট্রা না খরচ কমিয়ে উন্নতি কাঠামো ব্যবহার করা, নতুন প্রযুক্তি ব্যবহার করা,
সরকারি এবং বেসরকারি, যেটাকে বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এইভাবে কাজ করে। এটা আমরা পড়বো, এই চ্যাপ্টারের শেষের দিকে আছে। আর কি কিছুটা স্বাধীনতা দেওয়া, সমস্ত সেক্টরের মতনই এই সেক্টরকেও কিছুটা স্বাধীনতা দেওয়া, কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং লাভজনক খাতে যেখানে প্রফিট হবে সেই প্রফিটের জন্যও যাওয়া, যে পুরোটাই জনকল্যাণ করতে ধরো 60% আছে, তার মধ্যে থেকে 40% হয়তো লাভ রাখলো, 60% জনকল্যাণ করে, এরকম করলে তাহলে ওভারঅল একটা জিনিস ভালো থাকবে, মোটামুটি অল্প পয়সাও পাওয়া যাবে এবং কি হবে যে সরকারি জিনিসের উন্নতিও বাড়বে। ঠিক আছে, এইগুলো আছে। এবার বলছে বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগের মধ্যে পার্থক্য। এখানে কে থাকে? মালিক থাকে ব্যক্তি বা গোষ্ঠী, এখানে কেন্দ্র বা রাজ্য সরকার। এদের প্রধান উদ্দেশ্য কি থাকে? মুনাফা অর্জন করা। এদের প্রধান উদ্দেশ্য কি থাকে? জনকল্যাণ করা, অর্থনৈতিক উন্নতি করা দেশের। এখানে আমাদের কি হতে নিয়ন্ত্রণ কি ব্যক্তিগত, এখানে সরকারি, যেটা প্রথম পয়েন্টেই বললাম। আর এখানে কি মানে যে ব্যবস্থাপক, যারা ব্যবস্থাপক থাকে তারা কি করে? ম্যানেজ, মানে যারা ম্যানেজ করে থাকে, ম্যানেজার যাদেরকে বলা হয় থাকে, মানে বিভিন্ন সেকশনের বিভিন্ন লোকেদের যাতে নিযুক্ত করে, তারা কি বেসরকারি মালিক দ্বারা নিযুক্ত হয়ে থাকে, এবং এটা কি সরকারের দ্বারা বিভিন্ন এক্সাম টেক্সাম হয় না, তো এইভাবে নিযুক্ত হয়ে থাকে। বোঝা গেল? এবার আমরা কি দেখব, যে সরকারি ক্ষেত্রের বিভিন্ন রূপ দেখব, মানে বিভিন্নভাবে সরকারি ক্ষেত্র হয়েছে। এবার আমরা কি দেখবো? সরকারি ক্ষেত্রের বিভিন্ন রূপ দেখব, মানে সরকার অনেক রকম ব্যবসা বা কাজ চালায়, কিন্তু সবগুলো কাজ একইভাবে চলে না। তো তাদের মধ্যে কি কি আছে সেগুলো দেখা যায়। প্রধান তিনটে আছে আমাদের, আছে বিভাগীয় পরিচালনা, বিধিবদ্ধ সংস্থা, আবার কি আছে সরকারি কোম্পানি, স্ট্যাটিউটারি। তো এইখানে প্রথম আছে কি বিভাগীয় পরিচালনা। সেটা কি? এটা একবারে সরকারের একটা অংশ, যেমন একদম মন্ত্রণালয়ের অধীনে চলে। তারপর আমাদের কি আছে বিভাগীয় পরিচালনা। এইটা কি? এটা পুরোপুরি সরকারের একটা বিভাগ, যা পুরোপুরি কি সরকারের নিয়ন্ত্রণ থাকে, একদম পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণ থাকে। তোমরা বলবো যে স্যার পুরোপুরি তো থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা আলাদা হয়ে থাকে, সেগুলো আমরা পরে দেখবো। আর এর বৈশিষ্ট্য কি হয়ে থাকে? সরকার পুরোটা চালায়, নিয়ন্ত্রণ করে। এর বাজেট থাকে সরকারের বাজেটের কাছে। কাজ করার লোকেরা হয় সরকারি চাকরিজীবী, এবং লাভ হলে সেটা সরকারের আয় হয়ে থাকে। যদি লাভ হয় সেটা সরকারের আয় হয়ে থাকে। বোঝা যাচ্ছে? আমরা সরকারি ক্ষেত্রতে যেরকম পড়েছিলাম ব্যাপারগুলো সেরকমই, কিন্তু এর মধ্যে হালকা হালকা একটু পার্থক্য আছে, আমরা সেগুলোই দেখবো। আর সুবিধা কি হয়ে থাকে? পুরোপুরি সরকার নিয়ন্ত্রণ করে, দেশের নিরাপত্তার কাজে লাগে, এবং টাকা লাগে সেটা কে দেবে? সরকারই দেবে। বোঝা যাচ্ছে? মানে পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, এবং সরকারের দ্বারা অর্থায়ন করা হয়ে থাকে। জাতীয় নিরাপত্তা কেন? যে সরকার পুরোপুরি কন্ট্রোল করছে, কোনো বাইরের কোনো ডেটা লিক হওয়ার সম্ভাবনা থাকে না, থাকে না অন্যান্য দেশ যেটা নিয়ে নিতে পারে প্রাইভেটাইজেশনের মাধ্যমে, তো সেগুলো থাকে না, এই সমস্ত কিছু থাকছে। আর অসুবিধা কি? বেশি সময় লাগে সিদ্ধান্ত নিতে। আমি বারবার বলছি, আমি এটাকে ইজি ভাবে বলছি, তোমরা জাস্ট পয়েন্টগুলোকে ফলো করে নাও। আমি এরকম বলছি সিদ্ধান্ত গ্রহণের ধীরতা, তাহলে তো পড়াই হয়ে গেল। তো তোমাদেরকে কি বোঝালাম ব্যাপারটা বুঝতে পারছো? আমি এটাকে সিম্পল ভাবে বলছি, আর পয়েন্টগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক সময় কাজে গাফিলতি হতে পারে, ফলে হলো আমাদের কি, যে হলো সঠিকভাবে কাজটা হয়ে থাকে না। পরে কর্মীরাও হলো কি কম ইনভলভ থাকে, নতুন নতুন আইডিয়াও আসে না, এই সমস্ত কিছুই আমাদের কি অসুবিধার মধ্যে পড়ে। আর উদাহরণ কি আছে? ইন্ডিয়ান রেলওয়ে আছে, পোস্টাল ডিপার্টমেন্টস আছে, আর কি আছে ডিফেন্স ফ্যাক্টরি, এই সমস্ত কিছু আমাদের কি পড়ছে আমাদের হলো বিভাগীয় পরিচালনার মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? তারপর আমাদের কি আছে? বিধিবদ্ধ সংস্থা। বিধিবদ্ধ সংস্থা কি? একটা বিশেষ আইনের দ্বারা পার্লামেন্টের মধ্যে বিশেষ একটা আইন পাস করে এই এই ধরনের সংস্থা বা এই ধরনের ব্যাপার তৈরি করা হয়, এবং এরা কি নিজের মতো করে কাজ করতে পারে। এইটুখানি আমাদের জানতে, এটা বিশেষ আইনের দ্বারা গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা, যার নিজস্ব সত্তা বা ক্ষমতা থাকে। ঠিক আছে? এবং এদের কি নিজস্ব আইনি পরিচয় আছে, নিজস্ব নাম আছে, নিজের আইনের নাম আছে, ক্ষমতা আছে, মানে সরকারের কর্তৃক কিংবা নিজস্ব একবারে আলাদা করে। এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই না? এগুলো একটা আলাদাই তাদের হলো ইউনিভার্সিটি রুল আছে, এই অনুযায়ী হলো পরীক্ষা হবে। বিভিন্ন ইউনিভার্সিটি থাকে সেরকমই। একটা বোর্ড চালায়, এটা অনেকজনের সংগঠিত দল থাকে, তারা চালায়, যারা কি যাদের কি সরকারি ঠিক করে দেয়, নিজের মতো টাকা এবং নিয়মে চালাতে পারে, এবং সরকারি তহবিল থেকে টাকা পায়। ঠিক আছে? এবং আবার নিজেরাও নিজেদের ডিপার্টমেন্ট থেকে আয় করে, মানে সরকারও তাদের জন্য টাকা দেয়, এবং নিজেরা যেই কাজের মধ্যে আছে সেই কাজের মধ্যে আমাদের আয় করে থাকে। এর উদাহরণ কি হয়ে থাকে বলতো? এলআইসি, তারপর ইএসআইসি হয় না, যে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, তারপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এই সমস্ত কিছু এইখান থেকেও তাদের আয় হচ্ছে, সেই টাকাটাও তাদের মধ্যে লাগছে, এবং সরকারও তাকে দিচ্ছে। এলআইসির মধ্যে আমরা বিভিন্ন প্রকারের হলো বীমা করে থাকি না, তো সেই সব থেকেও আয় হচ্ছে, এবং সরকারও নিজে টাকা দিচ্ছে। বোঝা যাচ্ছে? আর সুবিধা কি? এর মধ্যে বৈশিষ্ট্য তো সবকিছু বললাম। সুবিধা কি? নিজের মতো নিয়ম বানিয়ে কাজ করতে পারে, নমনীয়তা স্বাধীনতা থাকে, দক্ষ লোক দিয়ে পেশাদারি ভাবে চালায়, এবং বাজারের মতো তাদেরকে চলতে হতে হতে পারে। হুম। এবং বাজারের মতো কি তাদেরকে চলতে হতে পারে ঠিকঠাক করে, যে কেমন কি মার্কেট চলছে সেই অনুযায়ী। আর অসুবিধা এখানে কি হতে পারে? এই যে রাজনৈতিক হস্তক্ষেপ, মানে রাজনীতি মাঝে মাঝে ঢুকে যেতে পারে, সেই যেই সরকার আছে সেই সরকার, বা হলো অপোজিশন পার্টি ইত্যাদি অনেক কিছু থাকে না, বিভিন্ন বিল, আইন টাইন ইত্যাদির ফলে অনেক সমস্যা হতে পারে।
লাভের ওপর খেয়াল কম রাখা হয়ে থাকে, লাভ কম হয়ে থাকে এবং টাকার হিসাবও ঠিকঠাক রাখা নাও থাকতে পারে, ফলে আর্থিক অস্থিরতার অভাব যেতে পারে, যেটাকে আমাদের কারাপশন বা দুর্নীতি বলতে পারে, তাই না? তো এর মধ্যে উদাহরণ কি কি আছে? এলআইসি আছে, এআই আছে, ইএসআইসি আছে, এইগুলো তোমাদেরকে বলেছি। ওকে, বোঝা গেল? এবার কি আছে? সরকারি কোম্পানি। এখানে আমাদের কি জানতে হবে? এখানকার উদাহরণগুলো জানতে হবে স্পেসিফিকলি, এবং এই কি বলে। এমসিকিউ এখান থেকেই হবে যে কি বিশেষ আইন দ্বারা গঠিত, আগেরটারও উদাহরণ জানতে হবে আমাদের। হলো এটাকে কি বলে যে সরকার পুরোপুরি কন্ট্রোলে আছে। তারপর আমাদের কি আছে? সরকারি কোম্পানি। আমরা হলো যৌথ মূলধনী কোম্পানি দেখেছিলাম, জয়েন্ট স্টক কোম্পানি, যেটাকে আমাদের কোম্পানি বলা হয়ে থাকে। তো এবার সরকারি কোম্পানি কি? যেটার মধ্যে আমরা বলেছিলাম না, কোম্পানির মধ্যে কি শেয়ার থাকে, কোনো রকম প্রপার মালিকানা থাকে না, কিন্তু এখানে কি থাকে? শেয়ার থাকে। সরকারি কোম্পানি কি? যেখানে 50% বা তার বেশি শেয়ার সরকারের হাতে থাকে, তাকেই সরকারি কোম্পানি বলে। 50% বলবো না, বলবো 51%। ঠিক আছে, 51% শেয়ার সরকারের হাতে থাকে, তাকে কি বলা হচ্ছে? সরকারি কোম্পানি বলা হচ্ছে। ধরে লাভ হচ্ছে 100 টাকা, তার মধ্যে থেকে 51 টাকা হলো সরকার নিয়ে নেবে, আর বাকি মানে 49 টাকা অন্যান্যরা পাবে, বা একজন যদি থাকে একজন পাবে। এইটাকে বলা হচ্ছে কি? সরকারি কোম্পানি। মানে ম্যাক্সিমাম স্টেক হোল্ডিং, মানে ম্যাক্সিমাম শেয়ার কি সরকারেরই আছে। এর বৈশিষ্ট্য কি? কোম্পানি ল দ্বারা তৈরি হয়। আমরা হলো কোম্পানি ল পড়েছিলাম, কোম্পানি অ্যাক্ট 2013, সেই আগের চ্যাপ্টারের মধ্যে পড়েছিলাম, তাই না? এটা নির্দিষ্ট আইনে যে কোম্পানি তৈরি হয়, জয়েন্ট স্টক কোম্পানি। বোঝা যাচ্ছে? আর আমাদের কি আছে? পরিচালনার জন্য একটা নির্দিষ্ট বোর্ড থাকে। আমরা বলেছিলাম কিছু নির্দিষ্ট শিক্ষিত লোকেরা থাকে, যারা হলো কোম্পানিকে পরিচালনা করে, যারা যারা শেয়ার মানে কেনে, যারা যারা ইনভেস্ট করে কোম্পানির মধ্যে লাভ নেওয়ার জন্য, তারাই কি চালাতে থাকে? না, একটা স্পেসিফিক লোক থাকে। এদের সরকার কি বড় শেয়ার হোল্ডার হয়ে থাকে, বললাম 51% কি সরকারের থাকে। আর কি হয়ে থাকে? সরকার এবং বেসরকারি দুটো সংস্থা মিলে চালায়। কেন? বাদ বাকি যদি ম্যাক্সিমামটা যদি সরকার হয়ে থাকে, বাকিগুলো তো কেউ না কেউ চালাবে, এটা কি বেসরকারি সংস্থাই চালাচ্ছে। সুবিধা কি হলো? খুব তাড়াতাড়ি হলো সিদ্ধান্ত নিতে পারি, এবং কোম্পানি আইনের সুবিধা পাওয়া থাকে। কোম্পানি আইনে বিভিন্ন ধারা ইত্যাদি আছে, সেই অনুযায়ী সুবিধা পাওয়া থাকে, তার চালানোর সুবিধা হয়ে থাকে। শুধু সরকার থাকে না, কেন কোম্পানি আইনটাও তো আমাদের হয়ে থাকে, যেখানে আমাদের নরমাল, যেটা হলো আমাদের কোম্পানি যেই আইনটার মধ্যে তৈরি হয়, যৌথ মূলধনী কোম্পানি যেটাকে আমরা বলি। এবং সরকার এবং প্রাইভেট দু ধরনের হওয়ার ফলে কি ভালো ব্যবস্থাপনা হয়ে থাকে, উন্নত দক্ষ লোকেরা আসে, ঠিকঠাক ভাবে আমাদের পরিচালনা হয়ে থাকে। আর অসুবিধা আমাদের কি হয়ে থাকে? সরকারের নিয়ন্ত্রণ বেশি হলে স্বাধীনতা ব্যাহত হতে পারে। সরকার বেশি হস্তক্ষেপ করলে কি হয়? বাকি সেক্টররা কাজ করতে পারবে না, মানে যারা হলো বাকি অংশীদারি নিয়ে আছে। ঠিক আছে? এবং কখনো কখনো বেসরকারি ঠিকঠাক ভাবে চলে না, অনেক সময় কারাপশন দিতে পারে, ভুলভাল কাজের মানে যেইভাবে কাজ করছে সেটা হলো আমাদের দেশের জন্য ঠিক না। বাইরের দেশ থেকে অনেক কোম্পানিরা এসে এখানে কাজ করছে, ফলে কি সেটা হলো খালি নিজেদের প্রফিটের জন্য ভাবছে, তখন সে জনসাধারণকে অ্যাভয়েড করে আছে, তো সেরকম অসুবিধা হতে পারে। এবং রাজনৈতিক চাপে অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ হয়ে যেতে পারে। এদের উদাহরণ কি আছে? আমাদের আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এই উদাহরণগুলো জানতে হবে। হিন্দুস্তান মেশিন টুলস, তারপর আছে সেল, মানে এটা কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এইটা কিন্তু আমাদের এই ফুল ফর্ম ইত্যাদিগুলো আসবে, এবং এই উদাহরণগুলো কিসে পড়ছে, কোনটাকে আমাদের সরকারি কোম্পানি বলা হচ্ছে, কোনটা বিভাগীয় পরিচালনা বলা হচ্ছে, বিধিবদ্ধ সংস্থা বলা হচ্ছে, এইগুলো। ঠিক আছে? তো সিম্পল ভাবে আমাদের মনে রাখতে গেলে এইটুখানি জানতে হবে, বিভাগীয় পরিচালনা কি? একদম সরকারের অধীনে, যেরকম ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে? আর বিধিবদ্ধটা আমাদের কি? আলাদা আইন দ্বারা তৈরি, নিজস্ব স্বাধীনতা আছে, নিজস্ব বাজেট ইত্যাদি করতে পারবে, মানে নিজস্ব খরচা ইত্যাদি করতে পারবে। বাজেট তো গভর্নমেন্টই করে, সেটা আমাদের হয়ে থাকে এলআইসি। সরকারি কোম্পানি কি? ম্যাক্সিমাম শেয়ার সরকারের কাছে তার থাকে, এবং কোম্পানি আইন অনুযায়ী তৈরি হয়, যেরকম হলো আমাদের সেল আছে, আইওসি আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এইগুলো। ওকে, বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা দেখি যে আন্তর্জাতিক সংস্থা। তোমরা বুঝতেই পারছো, যেটাকে বলে এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বলা হয়ে থাকে এগুলোকে, মানে বিভিন্ন দেশের মধ্যে যাদের ব্রাঞ্চ আছে, অনেক জায়গায় বিভিন্ন দেশে দেশে তারা হলো ব্যবসা করছে, সেটাকে, তো সেটাই আমি খুব সিম্পল ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যে সংস্থার কি একাধিক দেশে ব্যবসা করে আর সব দেশে তাদের শাখা বা অফিস থাকে, সেটাকে আন্তর্জাতিক সংস্থা বলা হয়। যে সংস্থা একাধিক দেশে ব্যবসা পরিচালনা করে, বৈশ্বিক উৎপাদন, বিপণন, বন্টন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, তাকে আন্তর্জাতিক সংস্থা বা বহুজাতিক সংস্থা বলে, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা এমএনসি বলা হয়ে থাকে। ঠিক আছে? বিপণন মানে মার্কেটিং করা। মার্কেটিং মানে কি? যে এই যে সেল করা, এগুলোতে প্রচার করা, এই সমস্ত সেল করা, এগুলো সব প্রচার করা, এই সমস্ত কিছু এর মধ্যে পড়ে। ঠিক আছে? তারপর এর বৈশিষ্ট্য কি? বহু দেশের মধ্যে কার্যকর্ম, বিভিন্ন দেশের মধ্যে অনেক দেশে শাখা থাকে। আর এখানে কি? অনেক বড় বড় মূলধন থাকে, মানে প্রচন্ড পরিমাণে টাকা ইনভলভ হয়ে থাকে, কেন? বড় দেশের ব্যবসা হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আর হলো কি? দক্ষ পেশাদার লোকেরা কাজ করে থাকে, না যে আমাদের গুগলের মধ্যে কাজ করছে ভালো ভালো লোকেরা, সেরকম হলো আমাদের মাইক্রোসফটের মধ্যে, এই সমস্ত জিনিসের মধ্যে আমাদের আছে। এবং এটা কি? নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কি একটা হেড অফিস মতো থাকে, এবং লোকালও কিছু অফিস থাকে, সেটাকে যে ব্রাঞ্চ গুলোকে বলা হচ্ছে। কারণ এটা হলো অনেক ব্র্যান্ড ভ্যালু থাকে, এবং বিশ্ব জনীন গ্রহণযোগ্যতা থাকে, মানে কি একটা নামই, যেমন গুগল একটা নামই চেনা হচ্ছে, তাই না? এই সমস্ত ব্যাপারগুলো আমাদের কি থেকে থাকে। আর সুবিধা কি হয়ে থাকে? বিদেশ থেকে টাকা আসে, মানে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়ে থাকে। অনেক লোকেরা চাকরি পায়। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। দেশের রপ্তানি বাড়ে, ফলে বৈদেশিক মুদ্রা, মানে হলো ফরেন কারেন্সি হলো আমাদের দেশের মধ্যে আসে। অনেক ধরনের বিভিন্ন দেশ, বিভিন্ন ধরনের হলো জিনিসপত্র পাওয়া যায়, ফলে যারা কনজিউমার তাদের হলো বিভিন্ন চয়েস পাওয়া যেতে পারে, এবং আমাদের দেশের অর্থনীতি ভালো হয়।
প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয়, চাকরি হয়, এই সমস্ত বলে আমাদের দেশের মধ্যে তো টাকা বৃদ্ধি হচ্ছে, এই জিনিসটা হয়ে থাকে। আর অসুবিধা কি হয়ে থাকে, ছোট ব্যবসাগুলো চাপের মধ্যে পড়ে, যেগুলো আমরা দেখেছিলাম না, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন ওরকম টাইপেরই আছে। লাভ করলে টাকা দেশের বাইরে চলে যায়, বিদেশে নিয়ে চলে যাওয়া হয়। বিদেশের সাংস্কৃতিক সামাজিক প্রভাব ফলে, মানে বিদেশে যেই ধরনের হলো কথাবার্তা বলা হয় থাকে, অনেক সময় বিদেশের মধ্যে টিচারকে নাম ধরে ডাকা হয়ে থাকে, আমাদের এক্ষেত্রে তো হয়ে থাকে না, বা আমাদেরকে বড়দের আমরা সম্মান দিয়ে স্যার বলে ডাকি, এই সমস্ত কিছু জিনিসপত্র অনেক সাংস্কৃতিক ভাবে পরিবর্তন হয়, এইগুলো আছে। এবার দামের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা যায়, কারণ একজনই যদি একটা বাজারের মধ্যে একজনই থাকে, সে যেই ধরনের দাম চাইবে তার কাছে ওই জিনিসটা আছে, তাকে দিতে হবে। এইগুলো সব নেগেটিভ দিকের মধ্যে পড়ছে। রাজনীতি অনেক সময় প্রভাব ফেলে, অনেক বাইরের কোম্পানি এসে ইলিগাল ভাবে কাজ করে গেলে অনেক সময় বিভিন্ন হয়ে থাকে, বিভিন্ন টাইমে বিভিন্ন রাজনৈতিক ভাবে তারা সুযোগ সুবিধা নিয়ে এখানে কাজ করে, ফলে দেশেরও ক্ষতি হয়ে থাকে। ঠিক আছে? যেরকম এখানকার অনেক উদাহরণ আছে, ইউনিলিভার আছে, আমাদের কি আছে, ইউকে, নেদারল্যান্ড, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এটা হলো ভারতের আছে, নেসলে আছে সুইজারল্যান্ডের, ঠিক আছে? আমাদের টয়োটা আছে জাপান, তারপর কোকা কোলা ইউএসএ, স্যামসাং সাউথ কোরিয়া, এই সমস্ত কিছু আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বোঝা গেল? এই জিনিসগুলো আমাদের ব্যাপার। ওকে? আর গুগল আমরা যেটা বলছিলাম সেটা আমাদের কি অ্যালফাবেট ইঙ্ক বলে একটা কোম্পানির মধ্যে গুগলটাও পড়ে। তারপর হচ্ছে আমাদের কি গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট মানে কি, খুবই সিম্পল একটা বিষয়, একটা বাজার যেখানে শুধু এক দেশ না, বরং সারা পৃথিবীর মানুষ জিনিস কেনে বেচে, এই সমস্ত কিছু। মানে বলছে দেখো, এমন বাজার যেখানে পণ্য সেবা দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিকভাবে বিক্রি ও কেনা বেচা হয়ে থাকে। বলা যায় এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য আমাদের কি, যে হলো দেশে বিদেশের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি হয়, টাকার ফলে কি হয়, যে মুদ্রা মানে যে কারেন্সি থাকে, যে আমাদের ক্ষেত্রে ধরো রুপি আছে, তার দাম ওঠানামা করে, অন্য দেশের ডলার আছে, তাই না? অনেক ধরনের পণ্য পাওয়া যায়, এবং এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন ধরনের পণ্য পাঠানো হয়ে থাকে। ঠিক আছে? তার ফলেই পণ্য পাওয়া যায়। এবার আমরা আগের দিনে সেই একটা ব্যাপার যেটা দেখেছিলাম, গ্লোবালাইজেশন, তার হলো ভালো প্রভাব খারাপ প্রভাব, এটা দেখবে, এটা আরেকবার আমরা রিকল করে নেবো। এটার কি আছে, নতুন দেশের মধ্যে ব্যবসা করার সুযোগ বাড়ে, বিদেশ থেকে টাকা আসে, নতুন নতুন টেকনোলজি আমাদের দেশের মধ্যে আসে, চাকরির সংখ্যা বাড়ে। দেশের মধ্যে কি হয়ে থাকে, বাইরের দেশে জিনিস পাঠিয়ে বিদেশি মুদ্রা দেশের মধ্যে আসে, এবং ভালো মানের জিনিসপত্র যারা হলো ক্রেতারা আছে তাদের জন্য উপলব্ধ হয়। আর খারাপ প্রভাব কি আছে, ছোট দোকান বা ব্যবসা, এটা আগের পার্টেও আমরা দেখেছিলাম, ছোট দোকান বা ব্যবসা বন্ধ হয়ে যায়, ফলে কি হয়, দেশের অর্থনীতির হলো ক্ষতি হতে পারে, এবং সংস্কৃতির মধ্যে পরিবর্তন আসে, এবং একচেটিয়া মানে একাই যদি একজনই খালি বাজারটাকে ক্যাপচার করে, তাহলে কি সে যেরকম ভাবে দাম ঠিক করবে সেইগুলো সমস্যা হতে পারে, পরিবেশ দূষণ হতে পারে, তাই না? বাইরের দেশের কোম্পানি খুব কমই ভাবতে পারে আমাদের দেশের কথায়, তাই না? তাদের কি হয়, তারা খালি লাভ করবে, এখান থেকে বেরিয়ে যাবে, এবং দেশীয় সিদ্ধান্ত মানে বিদেশের কোম্পানি আমাদের দেশের সিদ্ধান্তের মধ্যেও প্রভাব ফেলতে পারে, তারা এখানকার মধ্যে অর্থনীতি যে করছে, পয়সা জেনারেট করছে, তো এই সমস্যা হতে পারে। ঠিক আছে? বোঝা গেল এই ব্যাপারটা? তো মানে এমএনসি আমরা শর্টে বললে অনেক দেশে অফিস, উন্নতি, প্রযুক্তি এগুলো আছে। আর গ্লোবাল মার্কেট কি? পণ্য সারা দুনিয়ায় কেনা বেচা যাচ্ছে। আর গ্লোবালাইজেশন কি? সারা বিশ্ব একসঙ্গে যে ব্যবসা করছে এটাকেই বলা হয়ে থাকে। ঠিক আছে? খুব সিম্পল ভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এইগুলোই দেখতে পাচ্ছ, এইগুলোই এখানে বলা হয়েছে। ওকে? তারপর কি আছে, যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার মানে কি? যখন ২ টি বা তার বেশি কোম্পানি একসঙ্গে মিলে আমাদের কি কাজ করে থাকে। ধরো তোমার একটা বন্ধু জানে কিভাবে দোকান চালাতে হয়, তুমি জানো কিভাবে কফি বানাতে হয়, তোমরা মিলে একটা ক্যাফে খুললে। এরকমই ব্যাপার। এটাই বোঝো যখন ২ টি বা ততোধিক দেশি বা বিদেশি সংস্থা মিলিতভাবে একটা নতুন ব্যবসায়িক উদ্যোগ গঠন করে একত্রে মূলধন, সম্পদ, প্রযুক্তি এবং ঝুঁকি ভাগ করে নেয়, তাকেই কি বলা হচ্ছে? যৌথ উদ্যোগ বলা হচ্ছে। ঠিক আছে? জয়েন্ট ভেঞ্চার বলা হচ্ছে। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এখানে আছে ২ টি বা তার বেশি কোম্পানি একসাথে কাজ করে থাকে। ঠিক আছে? আর সীমিত সময়ের জন্য এরা কাজ করতে পারে। লাভ, খরচ, ঝুঁকি সমস্ত কিছু এরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। নতুন কোম্পানি একসাথে মিলে, এবং ভোডাফোন আইডিয়া মিলে কি ভিআই হয়ে গেছে, সেরকমই একসাথে মিলে নতুন কোম্পানি তৈরি করতে পারে, এবং একটা চুক্তির ভিত্তিতে, একটা নির্দিষ্ট চুক্তি যে এইভাবে কাজ করতে হবে, এইগুলো আগে থেকে এই অনুযায়ী আমাদের হয়ে থাকে। ঠিক আছে? আর সুবিধা কি? একসাথে মিলে কাজ করার ফলে উন্নত প্রযুক্তি এবং দক্ষতা বাড়ে। নতুন দেশ বা বাজারে ঢোকার সহজ হয়ে থাকে। বিভিন্ন দুটো অন্য, ধরো এখানে ইন্ডিয়া একটা কোম্পানি, বাইরের কোম্পানি মিলে একসাথে করছে, তো তাদের সেখানের দ্বারাও সুবিধা হবে অন্য দেশে যাওয়ার, এবং সেই দেশের কোম্পানি ভারতেও আসতে পারছে, এইগুলো। ঝুঁকি ভাগ হয়, ফলে একে অপরের পক্ষে চাপ কম থাকে, এবং সেখানকার যে হয় না যে হলো, দুজন মিলে কি স্থানীয় জ্ঞানও থাকছে এবং বিদেশের অভিজ্ঞতাও থাকছে। যদি আমরা ভারতে কাজ করি, আমরা ভারতের একটা কোম্পানি বিদেশের কোম্পানির সাথে টাই আপ করে ভারতে কাজ করি, তাহলে আমাদের এখানকার মার্কেট সম্পর্কেও আছে, এবং ওয়ার্ল্ড মার্কেট বা বাইরে হলো যেরকম ভাবে কাজ হয় সেই সমস্ত প্রযুক্তি নিয়েও এখানে কাজ করতে পারবো, এবং কম টাকা দিয়ে কি বড় বড় ব্যবসা শুরু করা যেতে পারে। ঠিক আছে? আর অসুবিধা কি? দুই পক্ষের মধ্যে মতবিরোধ হতে পারে, যেটাকে সিম্পল ভাবে ঝগড়া বলা যেতে পারে, মানে তাদের মিলছে না, এ এক ধরনের পলিসিতে করতে চাইছে অন্য ধরনের। ঠিক আছে? এবং জটিলতা বাড়তে পারে ব্যবস্থাপনা, মানে কোম্পানিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তথ্য লিক হয়ে যাওয়ার হতে হতে পারে, যে গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার প্রবলেম হতে পারে, কেউ ডেটা লিক করতে পারে, আমাদের দেশের বাইরের কোম্পানি আসছে, এইগুলো হতে পারে, এবং কে কতটা লাভ করবে সেটা নিয়ে প্রবলেম হয়, যেগুলো কে কতটা পার্সেন্টেজ নেবে, কেউ ৫০-৫০ও নিতে পারে, কেউ ৭০-৩০ও নিতে পারে, এই সমস্ত সমস্যা আমাদের হয়ে থাকে। ঠিক আছে? এবং পরিচালনার জন্য মানে একা একা সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যেতে পারে, স্বাধীনতা সীমিত হয়ে যায়। ওকে? তো এইগুলো আমাদেরকে যৌথ উদ্যোগ। এবার যৌথ উদ্যোগের মধ্যে আমাদের কি আছে? মারুতি সুজুকি। মারুতি আমাদের কি? ইন্ডিয়ার কোম্পানি।
সুজুকি আমাদের জাপানি, ঠিক আছে? কোন কোন ইন্ডাস্ট্রিতে আছে? অটোমোবাইলে। টাটা স্টারবাকস। টাটা কি হলো ইন্ডিয়ার একটা, আর স্টারবাকস হলো আমাদের ইউএস এর কফি খাদ্য। না স্টারবাকসের যে কাপ থাকে তার মধ্যে হলো নাম লেখা থাকে। তবে হিরো হন্ডা, ঠিক আছে? হিরো হলো ইন্ডিয়ার এবং হন্ডা হলো জাপান, টু হুইলার। এইটা এরকম ভাবে আমাদের আছে। এখন হন্ডা শুধু হন্ডা থাকে, মানুষ সবাই হিরো শুধু হয়ে থাকে, এই সমস্ত কিছু থাকে, ঠিক আছে? এইগুলো আমাদের কি যৌথ উদ্যোগের মধ্যে পড়ে। বোঝা গেল? এবার ভারত সরকারের, মানে ভারত সরকার কিভাবে যৌথ উদ্যোগকে সাহায্য করেছে? তারা কি কি করেছে? ভারতে আসার জন্য হলো তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে দিয়েছে, লিবারেল এফডিআই পলিসি করেছে, নতুন প্রযুক্তি শেখার জন্য উৎসাহিত করেছে, মেক ইন ইন্ডিয়া ব্যাপারটা শুরু করেছে, বা দেশে জিনিস বানাতে উৎসাহিত করেছে, কোম্পানি খোলাটাকে প্রসেসটাকে ইজি করে দিয়েছে। এবং আমাদের কি করেছে, যে কিছু বিশেষ ছাড় দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্য ট্যাক্স ইত্যাদি সাবসিডি সমস্ত কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ টাটা স্টারবাকস ইত্যাদি আমাদের আছে উদাহরণ। তারপরে আমাদের কি আছে? সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব, যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা কি? যখন সরকার আর বেসরকারি কোম্পানি মিলে, সরকারি এবং বেসরকারি কোম্পানি মিলে একসাথে কাজ করে কোনো বড় প্রকল্প, যেমন হাসপাতাল, মেট্রো, রাস্তা ইত্যাদি তৈরি করছে, তখন তাকে কি বলা হয়ে থাকে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে? তো এইখানেই সংজ্ঞাটা এটাই বলেছে, যখন সরকারি এবং বেসরকারি সংস্থা মিলে একটি অবকাঠামোগত বা জনসেবামূলক প্রকল্প, যেটা বললাম এই যে আমাদের হসপিটাল বানানো, বা হলো অবকাঠামো বলতে আমাদের হলো মেট্রো রেল বানানো, এই সমস্ত কিছু পরিচালনা করে, মূলধন এবং দক্ষতা ঝুঁকি ভাগ করে নেয়, তাকে কি বলা হয়? ট্রিপল পি বা সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয়ে থাকে। এর বৈশিষ্ট্য কি? সরকার প্লাস প্রাইভেট কোম্পানি একসাথে মিলে কাজ করে এবং লম্বা সময়ের জন্য চুক্তি হয়ে থাকে। টাকা, কাজ, ঝুঁকি সমস্ত কিছু ভাগ করে নেওয়া হয়ে থাকে। নতুন নতুন প্রযুক্তি আসে, কেন? প্রাইভেট কোম্পানি একসাথে থাকছে। এবং জনসেবার জন্য এবং অবকাঠামো, মানে বললাম যে হলো রাস্তাঘাট, স্বাস্থ্য, এই সমস্ত কিছুর জন্য কাজ করা হয়ে থাকে। আর এর সুবিধা কি? দ্রুত কাজ হয়ে থাকে, কেন? পাবলিক এবং প্রাইভেট দুটো সেক্টরই এর মধ্যে আছে বলে। সরকারের টাকা কম খরচ হয়, কেন? প্রাইভেট সেক্টরের মধ্যে ইনভলভ আছে বলে। সেম ভাবে নতুন প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে, কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে, মানুষের উপকার হয়, তাই না? রাস্তাঘাট, হসপিটাল এগুলো তৈরি হলে। আর অসুবিধা কি হয়ে থাকে? অসুবিধা আমাদের হয়ে থাকে কি? কোম্পানি, মানে যেই কোম্পানি, মানে যেই প্রাইভেট কোম্পানিটা এসে আমাদের গভর্নমেন্টের কাছে কাজ করে, তারা কি লাভ বেশি করতে চায়। ফলে কি হয়? কম্প্রোমাইজ হয়ে যায়, মানুষের উপকার হয় না ঠিকঠাক ভাবে, অনেক সময় হতে পারে বিভিন্ন স্ক্যামস হয়ে যায়। এবং যেই আমরা পরিষেবা নিচ্ছি তার দাম বেড়ে যায়। ধরো একটা জায়গাতে ধরো এখন একটা মেট্রো তৈরি হয়ে গেল নতুন, এবং সেখানে কি আছে? পাবলিক সেক্টরও আছে, মানে গভর্নমেন্টও আছে এবং সাথে সাথে প্রাইভেটও আছে। গভর্নমেন্ট থাকলে হলো 10 টাকার টিকিট হতো, এখন প্রাইভেট আছে বলে জিনিসপত্র ভালো পাচ্ছ, কিন্তু তোমার টিকিটের প্রাইস কত? 20 টাকা 30 টাকা হয়ে গেছে। এবং অনেক জটিল চুক্তি হয় এবং আইনি সমস্যা হতে পারে, দুর্নীতির সম্ভাবনা থাকে, যেটা বললাম স্ক্যাম ইত্যাদি, আমাদের কারাপশন হয়ে যেতে পারে, এই টাকা খেয়ে নিতে পারে, ও টাকা খেয়ে নিতে পারে, এই সমস্ত থাকে। এবং মানুষকে টাকা দিতে হয়, যেমন আমাদের হলো টোল, এই সমস্ত থাকে না, যখন আমরা রাস্তার মধ্যে দিয়ে যাই বিভিন্ন টোল থাকে, আমরা যেটা ব্যবহার করি সেখান থেকে কি একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আমাদের কি হয়? যে টাকা তোলা হয়। যতক্ষণ না পর্যন্ত রাস্তাটা বানানোর জন্য গভর্নমেন্ট টাকা না উঠিয়ে নিচ্ছে, ততক্ষণ অবধি টোলটাকে রাখা হয়। এগুলো আমাদের কি পড়ে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর মধ্যে। যেখানে উদাহরণ দেখতে পাচ্ছ দিল্লি এয়ারপোর্ট আছে, জিএমআর গ্রুপ, এআই সমস্ত। তারপর হলো মুম্বাই মেট্রো আছে, রিলায়েন্স ইনফ্রা, তারপর গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ন্যাশনাল হাইওয়ে আছে। এই সমস্ত কিছু কি মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট এরা মিলে তৈরি। এইমস হসপিটাল, কিছু 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 ইউনিট প্রাইভেট হেলথ কেয়ারের মধ্যেও লোকেরা আছে, ঠিক আছে? এই সমস্ত কিছু আছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন সেক্টরের মধ্যে আমাদের বিমানবন্দর, পরিবহন, সড়ক, স্বাস্থ্য। ওকে? এইটাই ছিল আমাদের এই পার্টটা, যেটা আমাদের ছিল প্রাইভেট, পাবলিক এবং গ্লোবাল এন্টারপ্রাইজ। এইটা পুরো শর্ট করে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেওয়া হলো, এবং তোমাদের যে যার রেসপেক্টিভ বই থেকে দেখবে, এবং এখানে তো দেখতেই পারলে নোটগুলো, এগুলোও দেখবে, খুব ইজিলি বুঝতে পেরে যাবে, এবং এমসিকিউ ইত্যাদি করবে, দেখবে খুব সিম্পল হয়। খালি বোঝাতে ধ্যান দাও, তোমাদের এমনি বিজনেস স্টাডিজের সমস্ত এমসিকিউ জেনারিক এমসিকিউ আছে, ঠিক আছে? তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।